দেখো আমরা লাস্ট ক্লাসে রিডাকশন অফ অক্সাইড, হ্যাঁ, যেগুলো আহ, ছিল সেই প্রসেসগুলো পড়ছিলাম। তার মধ্যে স্মেল্টিং, রিডাকশন বাই কার্বন, রিডাকশন বাই অ্যালুমিনিয়াম, এইগুলো জিনিসগুলো ডিসকাস করছিলাম তো। হ্যাঁ, তাহলে আমরা প্রায় শেষের দিকে আছি আর কি। আমাদের মানে ক্রাশিং হয়েছে, কনসেন্ট্রেশন বোর হয়েছে, হ্যাঁ, তারপরে অক্সিডেশন হয়েছে, সেখানে অক্সাইড ফর্ম করেছি আমরা, এবং সেই অক্সাইড ফর্ম থেকে আবার রিডাকশন চলছে। এবার রিডাকশন হয়ে গেলে আমাদের মেটাল পাবো, ইমপিওর মেটাল, সেটাকে পিউরিফাই করলেই হয়ে যাবে। তো সেই রিডাকশন প্রসেসের মধ্যে আমাদের ওই বেশ কিছু স্টেপস আমাদের হয়েছিল। আমরা সক্রিয়তা সিরিজ করেছিলাম, মানে রিঅ্যাক্টিভিটি সিরিজ। হ্যাঁ, রিঅ্যাক্টিভিটি সিরিজে আমাদের তিনটে ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে একদম নিচের দিকে, তারপর কার্বনের নিচে যে মিডলের অংশটা, আর একদম উপরের দিকে। আমরা বলেছিলাম একদম নিচের দিকে যে এলিমেন্টগুলো, সেগুলো যেহেতু ভীষণ লেস রিয়াক্টিভ, সুতরাং তাদেরকে সামান্য একটি হিট দিলেই তারা কিন্তু মেটালে কনভার্ট হয়ে যাবে। আর মাঝখানে যারা আছে তাদেরকে কার্বন দ্বারা রিডাকশন করার কথা বলেছিল, কার্বন দিয়ে, যেটা আমরা এলমিনহাম ডায়াগ্রামে ডিসকাস করেছি, যে কার্বন দিয়ে কিভাবে রিডাকশন করা যেতে পারে। তো মাঝখানে যে এলিমেন্টগুলো রয়েছে তাদেরকে কার্বন রিডাকশন করা হয়েছিল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক রিডাকশন। ইলেকট্রোলাইটিক রিডাকশন, যে তোমার সিরিয়াল নাম্বারে যেটা আছে সেটা দেবে, ইলেকট্রোলাইটিক রিডাকশন। ইলেকট্রোলাইটিক রিডাকশন হয়েছে। আচ্ছা, ইলেকট্রোলাইটিক রিডাকশন অ্যাকচুয়ালি এটাকে এটাকে এটা ইলেকট্রোলাইটিক যে কোনো জায়গা, সেগুলো হচ্ছে ইলেকট্রোমেটালার্জির মধ্যে পড়ে। ইলেকট্রো মেটালার্জি এই সাবজেক্টের মধ্যে পড়ে, যাদেরকে এভাবে করা হয়। তো ইলেকট্রোলাইটিক রিডাকশন, ইলেকট্রোলাইটিক রিডাকশন কাদেরকে করা হয় জানো তো? ইলেকট্রোলাইটিক রিডাকশন করা হয় হচ্ছে সেই সমস্ত মেটাল যারা সক্রিয়তা সিরিজের উপরের দিকে আছে, মানে যারা হাইলি ইলেকট্রোপজিটিভ, সক্রিয়তা সিরিজের উপরে আছে, মানে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ইভেন অ্যালুমিনিয়াম। এদেরকে সহজে রিডিউস করা যায় না, কারণ এই ধরনের মেটালগুলো হচ্ছে ইলেকট্রোপজিটিভ মেটাল। ঠিক আছে? তো কারা? সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে এলিমেন্টগুলো রয়েছে, এই এলিমেন্টগুলো যেহেতু হাইলি ইলেকট্রোপজিটিভ, তাই তারা সবসময় পজিটিভ চার্জ ক্যারি করতে চায়। তাদেরকে রিডিউস করা অত সহজ নয়, মানে তাদেরকে তুমি কার্বন রিডাকশন করে হোক, যেভাবে হোক, রিডিউস করতে পারবে না। ঠিক আছে, প্রথমত সমস্যা হচ্ছে এটা। তাহলে কাদের ক্ষেত্রে এটা সমস্যার কারণ? ইলেকট্রোলাইটিক রিডাকশন কাদের ক্ষেত্রে করার দরকার পড়ে? যাদের ক্ষেত্রে নর্মালি রিডিউস করা যায় না বা রিডিউস হতে চায় না, তাদেরকে ইলেকট্রোলাইটিক রিডাকশন করা যেতে পারে। তাহলে কি হচ্ছে না, the oxides of highly electropositive, highly electropositive metals like sodium, potassium, magnesium, calcium and aluminium, বা অ্যালুমিনিয়াম এটসেট্রা, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এটসেট্রা cannot be cannot be reduced easily cannot be reduced easily with carbon at moderate temperatures. At moderate temperatures. তাহলে এদেরকে হবে না।
তাহলে এই নর্মালি তাদেরকে আমরা রিডিউস করতে পারি না। তাহলে এদেরকে কি করা যেতে পারে? এদেরকে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এই মেটালগুলোকে ইলেকট্রোলাইটিক রিডাকশন করতে হবে। ইলেকট্রোলিসিসের মাধ্যমে এই ধরনের এদের অক্সাইড, হাইড্রোক্সাইড যাই থাক বা ক্লোরাইড যদি থাকে তাদেরকে রিডিউস করতে হবে। তাহলে these metals are thus extracted by the electrolysis of their oxides hydroxides, hydroxides or chlorides in fused state. In fused state. ঠিক আছে? কিরকম হয়? ধরো কি করা হয় সেক্ষেত্রে, ধরো সোডিয়াম ক্লোরাইড, তাহলে আমাকে সোডিয়াম পেতে হবে। হ্যাঁ, এবার সোডিয়াম তো হাইলি ইলেকট্রোপজিটিভ, তাহলে সোডিয়াম প্লাস হয়ে থাকতে চায়, এবার তাকে রিডিউস করে সোডিয়ামে আনতে হবে। তাহলে আমরা নর্মালি এদেরকে অন্য কোনো কার্বন রিডাকশন বা অন্যান্য রিডাকশনের মাধ্যমে এদেরকে রিডিউস করতে পারি না। তাহলে এদেরকে রিডিউস করতে গেলে কি করতে হবে? এদেরকে ড্রাস্টিক কন্ডিশন ইউজ করতে হবে, দ্যাট ইজ ইলেকট্রোলিসিস। এই ইলেকট্রোলিসিসের মাধ্যমে তাদেরকে ইয়ে করতে হবে, তাদেরকে রিডিউস করতে হবে। কি করা হয় ইলেকট্রোলিসিস মানে? তো আমরা সবাই জানি ইলেকট্রোলিসিস কিভাবে করে। আমরা ছোটবেলা থেকে জলের ইলেকট্রোলিসিস করেছি। এরকম একটা ধরো বিকার নেওয়া হলো বা কন্টেনার নেওয়া হলো, নিয়ে এই কন্টেনারের একটা ওয়াল বা এই দিকটা একটা ইলেকট্রোড দেওয়া হলো, আর এদিকটা আর একটা ওয়াল দেওয়া হলো। ঠিক আছে? তো দেওয়ার পরে এটাকে কানেক্ট করে দেওয়া হলো ব্যাটারির সঙ্গে। যদি কানেক্ট করা হয় তাহলে দেখো ব্যাটারির এই যে সাইডটা, এই সাইডটা হচ্ছে নেগেটিভ প্রান্ত হয়ে গেল, এদিকটা হচ্ছে পজিটিভ প্রান্ত হয়ে গেল। এবার যখনই তুমি এর মধ্যে NaCl দেবে, তো NaCl মানে কি? অ্যাকচুয়ালি Na প্লাস প্লাস Cl মাইনাস। তো এইবার যখন তুমি এটাকে কানেক্ট করে দিয়ে অন করে দেবে, তখন কি হবে? Na প্লাস ক্যাটায়ন, ক্যাটায়ন কি হবে না, নেগেটিভ পোল মানে এটা হচ্ছে ক্যাথোড, আর অ্যানায়ন, এই ক্যাটায়ন যেটা মানে পজিটিভ চার্জ যেটা কানেক্ট রয়েছে সেটা হচ্ছে অ্যানোড। তাহলে কি হবে? যে যেহেতু এটা পজিটিভলি চার্জ এই সাইডটা, এইগুলো এখান থেকে এদিক এদিকটা কি আছে? পজিটিভ চার্জ ডেনসিটি, ইলেকট্রন ঘাটতি আছে। তো কি হবে? অ্যানায়ন চলে যাবে এইদিকে, আর যেহেতু ক্যাটায়ন এটা এর ইলেকট্রন চাই, এদিক থেকে তো ইলেকট্রন ফ্লো হচ্ছে, এটা ইলেকট্রন রিচ, তাই জন্য এদিকে মুভ করবে। এদিকে মুভ করে কি হবে না, এইখান থেকে ইলেকট্রন নিয়ে সোডিয়াম হিসেবে ডিপোজিট হবে। ওকে, আর এখান থেকে Cl মাইনাস আর একটা Cl মাইনাস ইলেকট্রন নিয়ে অ্যাকচুয়ালি দুটো Cl জুড়ে Cl2 হয়ে বেরিয়ে যাবে, Cl2 হয়ে বেরিয়ে যাবে। তাহলে দেখো যে অ্যাকচুয়ালি যদি ওভারঅল রিয়াকশনটা হয়, তার মানে NaCl এর Na প্লাসটা রিডিউস ইলেকট্রন নিয়ে এনে হয়ে যাচ্ছে, আর Cl মাইনাসটা তোমার কি হচ্ছে, আর একটা Cl এর সঙ্গে জুড়ছে এবং ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগ করলে Cl ডট আর একটা Cl ডট জুড়ে Cl2 হয়ে বেরিয়ে যাচ্ছে। তো আলটিমেটলি যদি আমরা এই রিয়াকশনটাকে লিখি তাহলে কি হবে? তাহলে এটা ভাঙলে Na প্লাস হয় আর Cl মাইনাস হয়। এবার এই Cl মাইনাসটা কোন দিকে যাবে? অ্যানোডের দিকে,
আর Na প্লাসটা যাবে ক্যাথোডের দিকে। ঠিক আছে, ক্যাথোডের দিকে গিয়ে কি করবে, সে Na প্লাস প্লাস ইলেকট্রন নিয়ে সোডিয়াম তৈরি করবে, আর এদিকটা কি করবে, Cl মাইনাস সে ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে Cl তৈরি করবে, Cl ডট, দুটো Cl জুড়ে গিয়ে Cl2 তৈরি করবে, করে গ্যাস হয়ে Cl2 গ্যাস হয়ে উড়ে যাবে। তো আমরা NaCl এইখান থেকে রিডিউস করে তাকে আমি Na পেতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে এই প্রসেসটাকে কি বলা হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে ইলেকট্রোলাইটিক রিডাকশন। এবার এই এদের অক্সাইড, হ্যাঁ, বা ইয়ে কি বলে হাইড্রক্সাইড, এদের সমস্ত ক্লোরাইড সমস্ত কিছুকে এইভাবে ইলেকট্রোলাইটিক রিডাকশন করা যায়। মনে রাখতে হবে এটা কাদের জন্য প্রযোজ্য, যারা হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজের উপরের দিকে আছে। হ্যাঁ, যারা রিঅ্যাক্টিভিটি সিরিজের উপরের দিকে আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যারা হাইলি ইলেকট্রোপজিটিভ তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বোঝা গেল? লিখে নিয়েছো? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে ছোট ছোট কোশ্চেন আসছে। গত বছরে কোশ্চেন তো খুবই সহজ কোশ্চেন হয়েছিল, তো গত বছরে একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন এসেছিল। হ্যাঁ, তো আশা করি এবছরেও ওইরকমই কোশ্চেন হবে, একদম স্ট্রেট ফরওয়ার্ড। এরকম বলেছিল যে ইলেকট্রোমেটালার্জি কি, ইলেকট্রোলাইটিক রিডাকশন কি, হ্যাঁ, তারপরে এরপরে আমরা কিছু জিনিস পড়বো, যেমন ওই মন্স প্রসেস কি, হ্যাঁ, তার ভ্যান আর্কুল প্রসেস কি, হ্যাঁ, এইগুলো সব একদম ডাইরেক্ট ডাইরেক্ট কোশ্চেন টিকা আকারে ধরে নাও এরকম ভাবেই এসেছিল। তো খুব সহজ, এখানে স্কোর করা গিয়েছিল গত বছর, এবারে ওরকমই হবে। এখান থেকে ছোট ছোট এইভাবে টপিকগুলো আসবে, এবার নোটগুলো দেখে নেবে যে নোটে যেভাবে লেখা আছে ওইভাবে তুমি লিখবে। আচ্ছা আচ্ছা, এরপরে আরেকটা রিডাকশন প্রসেস হচ্ছে, সেটা হচ্ছে হাইড্রোমেটালার্জিতে হয় রিডাকশন বাই প্রেসিপিটেশন। বাই প্রেসিপিটেশন, রিডাকশন বাই প্রেসিপিটেশন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি করা হয় এখানে, রিডাকশন বাই প্রেসিপিটেশন, সেটা কি? এখানে যেটা হয়, এখানে একটা মেটাল আর একটা মেটালকে ডিসপ্লেস করে, মানে একটা ইলেকট্রোপজিটিভ মেটাল সে তার তুলনায় কম ইলেকট্রোপজিটিভ যদি মেটাল থাকে তাকে ডিসপ্লেস করে। মানে দুটো মিক্সচার আছে, ধরো দুটো মেটাল আছে, একটা মোর ইলেকট্রোপজিটিভ একটা লেস ইলেকট্রোপজিটিভ, তাহলে সবসময় মোর ইলেকট্রোপজিটিভ কি করে, লেস ইলেকট্রোপজিটিভকে এ করে দেয়, মানে রিপ্লেস করে দেয়। সেটা এই প্রসেসে হয়, সেটা আমরা এখানে আলোচনা করব। প্রথমত হচ্ছে, প্রথম যেটা এটার ইন্ট্রোডাকশন বলা যেতে পারে, সেটা হচ্ছে প্রসেস, বা এখানে ডাইরেক্ট বলি যে in this case more electropositive metal displace less electropositive metal. Less electropositive metal from the solution, from the salt solution. ঠিক আছে, এবার দেখো
প্রথমে কি করা হয়, প্রথমে যেটা করা হয় যে ওরটা আছে, ওর তো মিক্সচার অফ মানে মেটাল এবং ইম্পিউরিটি, সেটাকে প্রথমে একটি স্ট্রং রিয়েজেন্টের মধ্যে ডিজলভ করা হয়। এবার স্ট্রং রিয়েজেন্টের মধ্যে যদি ডিপ এ করা হয় ডিজলভে, যেটা ইনসলিউবল পার্টিকেলস, মানে দুটো পার্ট, ধরো মিক্সচার আছে, মিক্সচারের মধ্যে তো দু ধরনের পার্ট থাকবে, পার্ট হচ্ছে তারা সলিউবল পার্ট, একটা হচ্ছে ইনসলিউবল পার্ট। তো যখন পুরো ওরটাকে ডিজলভ করে দেওয়া হবে, তখন যার তার মধ্যে যেটা সলিউবল সে সলিউবল হয়ে যাবে, আর যে ইনসলিউবল সে ইনসলিউবল হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এবার যে সলিউবল হয়ে গেল, হ্যাঁ, কে সলিউবল হয়ে যাবে, মানে ইলেকট্রোপজিটিভ মেটাল যে, সে তো সবসময় পোলার সলভেন্টে বেশি সলিউবল হয়ে যাবে। যে লেস ইলেকট্রোপজিটিভ মেটাল সে তো কম সলিউবল হবে। এবার যখনই তুমি একটা স্ট্রং রিয়েজেন্টের মধ্যে এদের দুজনকে মানে মিক্সচারকে যখন তুমি দেবে, যে ইলেকট্রোপজিটিভ মেটাল তুমি দেখতে পাচ্ছ মানে আয়নিক ক্যারেক্টার তার মধ্যে আছে, সে হাইলি সলিউবল হয়ে যাবে। আর এই লেস ইলেকট্রোপজিটিভ মেটাল যেটা, সেটা ইনসলিউবল, অলমোস্ট ইনসলিউবল থাকবে। তাহলে এবার যখন তুমি ফিল্টার করবে, ফিল্টার করলে ফিল্ট্রেটের মধ্যে কোন পার্টটা চলে আসবে, যেটা সলিউবল পার্ট। আর রেসিডিউ মানে ফিল্টার পেপারের উপরে যেটা থাকবে সেটা কে থাকবে, তোমার যেটা ইনসলিউবল পার্ট, মানে ফিল্টার করলে ছাঁকনির উপরে কে থাকবে, যে ইনসলিউবল। আর যে ফিল্ট্রেটের মধ্যে দিয়ে চলে যাবে সলিউশনের মধ্যে, সেটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ মেটাল, যে সলিউবল। তো যখনই এটাকে প্রথমে সলিউবল করা হবে, তখন এই পার্টটা সলিউবল হয়ে যাবে আর এই পার্টটা ইনসলিউবল থাকবে। তো এইটা করা হয় প্রথমে, সেটা হচ্ছে কি করা হয়, ফার্স্ট the concentrated ore is dissolved in a strong reagent, in a strong reagent, and remove insoluble precipitates. Insoluble precipitates. এবার যে যে সলিউবল হয়ে গেল, সেই সলিউবল হয়ে গেলে সেখান থেকে তো মেটালটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো তখন কি হয়, আর একটা অন্য রিয়েজেন্ট দিয়ে তাকে প্রেসিপিটেট ফেলা হয়। মানে সলিউশনে যে চলে গেল, তার মধ্যে যদি একটা রিয়েজেন্ট দেওয়া হয়, সেই রিয়েজেন্ট দিয়ে ও একটা কম্পাউন্ড তৈরি করবে যেটা কিনা ইনসলিউবল। তখন সে প্রেসিপিটেট পড়ে যাবে, প্রেসিপিটেট পড়ে তখন ওখান থেকে ছেঁকে আলাদা করে নেওয়া যাবে। সেটা আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবো ব্যাপারটা, আমরা আগে লিখে নিই। তাহলে দেন the metal is precipitated by addition of more electropositive metal. More electropositive metal. ওকে, এখন এক্সাম্পল হচ্ছে, আমি যদি এবার এক্সাম্পল করি, সেটা হচ্ছে যে ধরো Ag2S, হ্যাঁ, Ag2S এটাকে বলা হয় সিলভার সালফাইড। এটাকে প্রথমে একটা স্ট্রং রিয়েজেন্ট NaCN এর মধ্যে ডিজলভ করা হয়। NaCN, যখনই তুমি NaCN এর মধ্যে এটাকে ডিজলভ করবে, তোমার প্রোডাক্ট হয়ে যাবে 2Na AgCN2। এটা একটা আয়নিক কম্পাউন্ড, AgCN2 মাইনাস আর Na প্লাস। তাহলে এটা আয়নিক কম্পাউন্ড, তাহলে এটা সলিউবল হয়ে যাবে, প্লাস 2Ag সলিড, সরি ভুল বললাম, Ag সলিড না, AgCN হোল 2, এটা প্লাস Na2S, এটা হলো। এবার এ তো সলিউবল হয়ে গেল, আর এর মধ্যে যদি আর কিছু Ag2S এর সঙ্গে আরো কিছু ইম্পিউরিটি থাকতো,
তাহলে তারা তো ইনসলুবেল। এবার যখনই Ag2S আর এই ইম্পিউরিটি সব মিলিয়ে এর মধ্যে ঢেলে দেওয়া হলো, তখন এই NaCN এ কেবলমাত্র Ag2S-টাই ডিজলভ হবে, এবং ডিজলভ হয়ে তার মধ্যে এই কম্পোজিশনটা তৈরি হবে, আর বাকিগুলো রেসিডিউ হিসেবে নিচে প্রেসিপিটেট হয়ে পড়ে থাকবে। যখনই তুমি ফিল্টার করবে, ফিল্টার হয়ে কোনটা চলে আসবে, বুঝতে পারছো কি বলছি? বুঝতে পারছো নাকি আমি আরেকবার বলবো? আরেকবার বলুন দাদা। একটু। হ্যাঁ, ধরো ধরো Ag2S প্লাস এর সঙ্গে অন্যান্য ইম্পিউরিটি আছে, ঠিক আছে? আমার এই সিলভার পেতে হবে, ক্লিয়ার? সিলভার আমাকে পেতে হবে। এবার আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে ইম্পিউরিটিটাকে আলাদা করতে হবে। এবার এইটাকে কিসের মধ্যে দেওয়া হলো? দেওয়া হলো NaCN এর মধ্যে। NaCN হচ্ছে একটা সলভেন্ট, সোডিয়াম সায়ানাইড। এই সলভেন্টের মধ্যে যখন দেওয়া হবে, তখন দেখো এই যে Ag2S টা সোডিয়াম সায়ানাইডের সঙ্গে রিয়াক্ট করে দেখো এই কম্পাউন্ডটা তৈরি করেছে। এই যে এবার এই কম্পাউন্ডটা দেখো আয়নিক কম্পাউন্ড, পোলার কম্পাউন্ড, NaCN ও আয়নিক কম্পাউন্ড। তো আয়নিক কম্পাউন্ড সলভেন্টের মধ্যে আয়নিক কম্পাউন্ড ডিজলভ হবে। তো যখনই NaCN এর মধ্যে দিবে, তখন তখন কি হবে? তাহলে কে কেবলমাত্র Ag2S টাই ডিজলভ হয়ে যাবে, আর ইম্পিউরিটি গুলো কি থাকবে? নিচে পড়ে থাকবে। ওকে, হ্যাঁ, ইম্পিউরিটি রেসিডিউ কটা চলে যাবে, আর এগুলো হ্যাঁ, আর Ag2S টা এই কম্পোজিশন তৈরি করবে, করে সলিউবল হয়ে থাকবে। এবার এইটাকে তুমি ফিল্টার করো। ফিল্টার করলে তুমি কি করবে? ফিল্টার যদি করো তাহলে কি হবে? তোমার ফিল্ট্রেটের মধ্যে কে চলে আসবে? ফিল্টারের মধ্যে তুমি কাকে পাবে? আয়নিক কম্পাউন্ডটা, এজি আয়নিক কম্পাউন্ডটা, NaAgCN2 এটা পাওয়া যাবে। এবার এটা সলিউবল হয়ে থাকবে, আর উপরে এর মধ্যে কি থাকবে? এই ফিল্টারের পেপারের উপরে কে থাকবে? ইম্পিউরিটি গুলো। ইম্পিউরিটি থাকবে। হ্যাঁ, এবার এই ইম্পিউরিটি গুলো ওখানে থাকলো, তো তাহলে ওটা আলাদা হয়ে গেল, ওটা ফেলে দিলাম। এবার এইখানে যে আমি এই কম্পাউন্ড, এই যে পিওর এই জিনিসটা পেলাম, এখানে তো আমার দরকার কি? আমার পেতে হবে তো সোডিয়াম, এই সিলভার মেটাল। আমার তো এই কম্পোজিশন হলে থাকলে চলবে না। এবার কি করা হয়? এবার এর মধ্যে এই যে রিঅ্যাকশনটা হয়ে গেল। এবার এই যে ফিল্ট্রেট পার্টটা পেলাম, এই ফিল্ট্রেট পার্টের মধ্যে তোমার দেওয়া হয় হচ্ছে তোমার জিঙ্ক দিয়ে দেওয়া হয়। যখনই জিঙ্ক দিয়ে দেওয়া হয়, এখানে একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়। কিরকম? দেখো, সেকেন্ড রিঅ্যাকশনটা এখানে আমি লিখি। সেকেন্ড রিঅ্যাকশনটা হচ্ছে যে 2NaAgCN2 এর মধ্যে কি দেওয়া হচ্ছে? জিঙ্ক। মানে এই যে ফিল্ট্রেট পার্টটা তুমি পেলে, এর মধ্যে জিঙ্ক দিয়ে দেওয়া হলো। জিঙ্ক দিলে কি হয়? ওটা ওই জিঙ্কটা সিলভারকে সাবস্টিটিউট করে দেয়, করে ওখানে বসে যায়। কি হয় তাহলে? Na2ZnCN4 এটা তৈরি হয়, আর ওই সিলভারটা আলাদা করে দেয়। এবারে সিলভার মেটাল তো ইনসলিবল, তাহলে মেটালকে আমি এখানে যখনই আমি জিঙ্ক দেবো, এর মধ্যে যখন জিঙ্ক দেবো, তখন এই এর নিচে প্রেসিপিটেট হিসেবে কি পাবো? সিলভারটা পাবো। এই সিলভারটা এবার ছেঁকে নিলেই আমি প্রেসিপিটেট হিসেবে সিলভার পেয়ে যাবো। বোঝা গেল? হ্যাঁ দাদা। মানে আমাদের কি হলো? Na2 হবে, তাই তো? হ্যাঁ, Na2 এই কারণ জিঙ্ক 2+ না, Ag তো +1 ছিল। এটা 2+। আর Ag সিলভার সবসময় তোমার দুটো কোঅর্ডিনেশন নাম্বার স্যাটিসফাই করে, 2। এটা CFT তে আমরা পড়বো কেন সিলভার 2 কোঅর্ডিনেশন স্যাটিসফাই করে, মার্কারি। হ্যাঁ, কিন্তু জিঙ্ক আবার আমরা তোমরা হয়তো জানো না, কি জানো জানি না, তাই আমরা CFT তে পড়বো এগুলো। জিঙ্ক কিন্তু সবসময় টেট্রা কোঅর্ডিনেটেড জিওমেট্রি বেশি পছন্দ করে, ঠিক আছে? 4। তো ওই জন্য 4। এগুলো সব আমাদের পরে ডিটেলস হবে, যে কেন 4 কেন 2 এগুলো জানা হবে। এখন আপাতত আমাদের এটা যে সিলভার এখানে +1 অক্সিডেশন স্টেট, তাহলে আমাদের এই কম্পোজিশন হলো জিঙ্ক 2+। যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হবে, তাই এই কম্পোজিশন হবে। যাই হোক, যেটা আমাদের আদর্শ উদ্দেশ্য হচ্ছে, এখানে মেটালটা কি করলো? সিলভারকে সাবস্টিটিউট করে দিল, হ্যাঁ, রিপ্লেস করলো, ওরা এটা হলো। তার মানে আমাদের কি হলো? আলটিমেটলি বলছি যে তো এখানে কি হয় না, যখন একটা ওরকে একটা সলভেন্টে দিয়ে দেওয়া হবে, তার মধ্যে একটা সলিউবল হয়ে যাবে, একটা ইনসলভেবল হয়ে যাবে। ফিল্টার করে সলিউবল পার্টটা নিয়ে নিলে, যেখানে তোমার টার্গেট যেটা ছিল, যে ওরটা তোমার সেটা ছিল, সেটা পাবে। এখানে আমার সিলভার। তো এই সলিউশনটা নিলে, এই সলিউশনের মধ্যে আর একটা রিএজেন্ট দিতে হবে। এখানে যেমন জিঙ্ক দিলাম, দেওয়ার ফলে কি হলো না, ওখানে একটা সাবস্টিটিউশন হলো, জিঙ্কটা সিলভারকে বার করে দিল। সিলভারকে বার করে এই সিলভারটা তুমি পেয়ে গেলে।
এবার এটা যেটা পেলে এটা পিওর মেটাল পেলে, এইভাবে তুমি পেতে পারো। এটাকে বলা হয় যে তোমার রিডাকশন বাই প্রেসিপিটেশন, এই প্রসেসটাকে বলা হয়। ঠিক আছে, হয়েছে? হ্যাঁ দাদা। তাহলে এই ছিল আমাদের রিডাকশন প্রসেস, মানে কিভাবে কিভাবে আমরা রিডাকশন করতে পারি। তো এইগুলো সব প্রসেস আছে, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসবে যে কোনো একটা দিয়ে বলবে এটা কি, হ্যাঁ মানে এই প্রসেসটা কি, এরকম বলবে স্মেল্টিং কি, হ্যাঁ বা তোমার বলতে পারে যে এই রিডাকশন কি, হ্যাঁ এরকম ভাবে ডাইরেক্ট ডাইরেক্ট কোশ্চেন করতে পারে। বা সেলফ রিডাকশন কি, রিডাকশন বাই হিটিং কি, তারপর ওই অ্যালুমিনিয়ামে যেটা বলা হয়েছিল সেটা, প্রত্যেকটা এরকম ভাবে জিজ্ঞেস করতে পারে আলাদা আলাদা করে। সব ছোট ছোট 2 নম্বরের কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে, এরপরে রিডাকশন যখন হয়ে যাবে তারপরে আমাদের স্টেপ কি আছে, কে বলতে পারে? আমরা তো মেটাল পেলাম, প্রত্যেকটা রিডাকশন করে আমরা মেটাল পেলাম। হ্যাঁ, আচ্ছা এখানে এটা কিন্তু পিওর লিখুন, হ্যাঁ পিওর লিখেছে ভুল করে, পিওর লিখুন, এটা কিন্তু এখনো পর্যন্ত পিওর না। আচ্ছা, মেটাল তো আমরা রিডিউস করে পেলাম, তো এরপরে আমাদের কাজ কি? রিডাকশনের পরে রিফাইন করা। রিফাইন করা, মানে এবার মেটালটাকে ধুয়ে মুছে একটু পরিষ্কার পরিষ্কার করতে হবে, ওর থেকে যা আরো যদি কিছু বারবারই প্রতি স্টেপে আমরা ইম্পিওরিটি মানে পিওর করছি, ওকে ইম্পিওরিটি দূর করছি, কিন্তু লাস্টে ফাইনালি একটা একদম পিওর মেটাল পেতে গেলে যে কাজটা করতে হয় সেটাকে বলা হয় পিউরিফিকেশন বা রিফাইনিং। এটা আমাদের লাস্ট টপিক। রিফাইনিং অর পিউরিফিকেশন। স্যার একবার আগের পেজটা দেখাবেন? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, রিফাইনিং, তাহলে রিফাইনিং এ আমরা কি কাজ করব? রিফাইনিং এ যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে মেটালটা আমরা পেলাম সেটা থেকে যদি তার মধ্যেও কিছু সামান্য পরিমাণ ইম্পিউরিটি থেকে থাকে সেই ইম্পিউরিটিটাকে দূর করব। ঠিক আছে, আচ্ছা তাহলে ব্যাপারটা কি হলো? তাহলে এখানে রিফাইনিং ব্যাপারটা হচ্ছে যে মেটালগুলো আমরা পেলাম সেই মেটালগুলোর মধ্যে সামান্য কিছু, মানে সেটা পুরোপুরি পিওর নয়, সামান্য কিছু ইম্পিউরিটি থাকতে পারে। তো সেটা হচ্ছে করা, দি মেটালস obtained by the application of above reduction methods from the concentrated ores are usually impure. Are usually impure. These impure metals may be associated with
small amounts of uncharged ore uncharged ore or non-metals আদার মেটালস, মানে যেগুলো আমার দরকার নেই এরকম কিছু মেটালস, metals etc. The impure metal is thus subjected to some purifying process processes known as refining or purification of metal. Okay. ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, there are some techniques আচ্ছা, এক নম্বরকে বলা হয় লিকুয়েশন, দুই নম্বর হচ্ছে ডিস্টিলেশন, তিন নম্বর হচ্ছে তোমার এখানে হচ্ছে পাইরোমেটালার্জিক্যাল প্রসেস, হ্যাঁ, সেখানে কি কি আছে, পোলিং আছে, কিউকুলেশন আছে, ডেসিমালাইজেশন আছে, এটসেট্রা। আচ্ছা, এছাড়াও আছে হচ্ছে কিছু স্পেশাল আছে, যেমন জোন রিফাইনিং, তারপর মন্স প্রসেস, ছয় নম্বর হচ্ছে ভ্যান আর্থু প্রসেস। বা ভ্যান আর্থ মেথড। তো এগুলো হচ্ছে মোটামুটি পিউরিফিকেশন মেথডস, এগুলো আছে মোটামুটি, এগুলো ফলো করা হয়। আচ্ছা, লিখে নিয়েছো? হ্যাঁ দাদা। তো
প্রথমে লেখো লিকুয়েশন। লিকুয়েশন, আচ্ছা লিকুয়েশন তার মানে দেখো লিকুয়েশন কথার মধ্যেই একটা লিকুইড এই কথাটা চলে আসছে, লিকুইড লিকুইড একটা ব্যাপার চলে আসছে। আচ্ছা, আর মেটাল গুলো কি এমনিতে? মেটাল গুলোর ফেস কি? সলিড। তো মেটাল সলিড, কিন্তু আমরা এখানে লিকুয়েশন কথাটা ইউজ করছি কেন? কারণ হলো যে এই যে লিকুয়েশন মেথডটা যেটা, এটা অ্যাপ্লিকেবল সেই সমস্ত মেটালের জন্য, তাদের রিফাইনিং এর জন্য যাদের মেল্টিং পয়েন্টটা কম। ঠিক আছে? তো মেল্টিং পয়েন্ট যাদের কম, মানে সহজে, আর এটা হচ্ছে লো মেল্টিং পয়েন্ট আর ভোলাটাইল, মানে সহজে উদ্বায়ী যারা, সেই সমস্ত সাবস্টেন্সের ক্ষেত্রে লিকুয়েশন প্রসেসটা প্রযোজ্য। তাহলে কাদের ক্ষেত্রে প্রযোজ্য? যাদের মেল্টিং পয়েন্ট লো। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, যে লিকুয়েশন প্রসেসে পিউরিফাই করা হয় তাদের ক্ষেত্রে যাদের কি, কোন মেটাল, যে তাদের মেল্টিং পয়েন্ট লো, মানে ভোলাটাইল, আর তার সঙ্গে যে ইমপিউরিটি গুলো থাকছে সেগুলো কিন্তু আবার রিফ্র্যাক্টরি। রিফ্র্যাক্টরি মানে কি? যাদের রিফ্র্যাক্টরি সাবস্টেন্স তাদেরকে বলা হয়, আমরা গ্রুপ কেমিস্ট্রিতে যে নোটে দেখবে কোশ্চেন অ্যান্সার দেওয়া ছিল, রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়াল কারা? যাদেরকে হিট দিলেও তারা সহজে গলে না বা ভাঙে না, মানে অনেক বেশি তাপ সহনশীল যারা আর কি, তাদেরকে বলা হয় রিফ্র্যাক্টরি মেটেরিয়াল। তো এখানে লিকুয়েশন তাদের ক্ষেত্রেই করা হয়, সেই সমস্ত মেটাল ওরদের করা হয় যাদের মধ্যে, মানে যে মেটাল গুলোর মেল্টিং পয়েন্ট কম এবং তার সঙ্গে যে ইম্পিউরিটি গুলো রয়েছে সেই ইম্পিউরিটি গুলো হচ্ছে রিফ্র্যাক্টরি, মানে তাদের মেল্টিং পয়েন্ট খুব বেশি, তাহলে তাদের ক্ষেত্রে লিকুয়েশন প্রসেসটা প্রযোজ্য। আচ্ছা, তাহলে কি হলো না, দিস প্রসেস অফ রিফাইনিং is used for volatile metals. Volatile metals. আচ্ছা, আর metals having low melting point, low melting point and impurities are, কি বললাম, তাদের মেল্টিং পয়েন্ট খুব হাই হবে, মানে রিফ্র্যাক্টরি হবে। মেল্টিং impurities are refractory in nature. রিফ্র্যাক্টরি ইন নেচার। তাহলে তাদের ক্ষেত্রে আমরা লিকুয়েশন প্রসেসে পিউরিফাই বা রিফাইনিং করতে পারি। এবার ব্যাপার হচ্ছে এটা কিভাবে কাজ করে, তাহলে আমাদের একটা ডায়াগ্রাম আঁকতে হবে। দেখো, এরকম একটা সেট আপ থাকে, এরকম একটা সেট আপ থাকে এবং এইখানে একটা পাত্র দেওয়া থাকে। এবার কি করা হয়, এইখানে তোমার ইমপিওর মেটালকে ঢালা হয়। ইমপিওর মেটালকে এখানে দেওয়া হয়। এবার এর তলায় কি করা হয়, হিট দেওয়া হয়। এর তলায় হিট দেওয়া হয়। যখনই এর তলায় হিট দেওয়া হয়, এবারে ইমপিওর মেটাল গুলো কি, লো মেল্টিং পয়েন্ট, আর ইমপিউরিটি গুলো কি, হাই মেল্টিং পয়েন্ট।
তাহলে কে গলে যাবে? ইম্পিওর কে গলে মেটাল। যাবে? ইম্পিওর মেটালগুলো গলে, এবার ইম্পিওর মেটালগুলো যেগুলো গলে যাবে সেগুলো কি হবে না, তারা এখান থেকে এদিকে ফ্লো করে চলে আসবে। তোমার এখানে ছিল, যারা গলে যাবে তারা এরকম গড়িয়ে গড়িয়ে জলের মতো তারা এখানে চলে আসবে। আর যেটা ইম্পিউরিটি সেটা এখানে আটকে থাকবে। তো এটা কখন করা যেতে পারে? যদি ইম্পিউরিটির মেল্টিং পয়েন্ট খুব বেশি হয় কিন্তু তোমার মেটালের মেল্টিং পয়েন্ট খুব কম হয়, কেবলমাত্র এক্ষেত্রেই করা যাবে। ঠিক আছে? কিন্তু যদি দুটোরই মেল্টিং মানে ইম্পিওরও যদি লো মেল্টিং পয়েন্ট হয় তাহলে তো কোনো লাভ নেই, তুমি গলিয়ে দিলে সবগুলোই গলে চলে আসবে। কিন্তু এমন একটা সিস্টেম মানে এমন কিছু ইম্পিউরিটির জন্য করা যাবে বা এমন কিছু মেটাল ওরের জন্য করা যাবে যাদের ক্ষেত্রে মেটালগুলো লো মেল্টিং পয়েন্ট, তাদের ক্ষেত্রে অল্প একটু হিট দিয়ে গলিয়ে এখান থেকে চলে আসতে হবে, এখান থেকে ফ্লো করে চলে আসবে। তো এগুলো হচ্ছে মেল্টেড মেটাল। তো তাহলে এখানে যেটা জমা হবে সেটা কারা? এটা হচ্ছে পিওর মেটাল, আর ওখানে ইম্পিওর মেটালটা পড়ে থাকবে এখানে। হয়েছে? হয়েছে লেখা? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। এখানে তাহলে এখানে কাদের জন্য ইউজ হবে যদি দেখা যায় মেল্টিং পয়েন্টের পার্থক্য রয়েছে কাদের মধ্যে? ইম্পিউরিটি এবং মেটালের মধ্যে। তাহলে এখানে প্রথম শর্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিফারেন্স ইন মেল্টিং পয়েন্ট অফ মেটাল and impurities. মেটাল and impurities. ওকে, এবার যেটা হয় সেটা হচ্ছে তোমাদের এখানে জিজ্ঞেস করবে যে লিকুয়েশন এই যে প্রসেস বলছি এটা তাহলে কাদের মানে কোন কোন মেটাল তাহলে এই ক্যাটাগরির মধ্যে পড়ছে। ঠিক আছে? তাহলে লিকুয়েশনটা অ্যাকচুয়ালি কাদের জন্য করা হয় আমরা তো বাই ডেফিনিশন জেনে গেলাম। এবার এক্সাম্পল হচ্ছে টিন, লেড অ্যান্ড বিসমাথ। ঠিক আছে? টিন, লেড এবং বিসমাথ থেকে পিউরিফিকেশনের ক্ষেত্রে আমরা লিকুয়েশন প্রসেসটা ব্যবহার করে থাকি। ঠিক আছে? ওকে।
আচ্ছা, স্যার একটু নিচে নামান। ওকে। নেক্সট হচ্ছে ডিস্টিলেশন। ডিস্টিলেশন, আচ্ছা, ডিস্টিলেশন মানে তোমরা সবাই জানো, অর্গানিকে তোমরা ডিস্টিলেশন টার্মটার সঙ্গে যুক্ত, তোমরা মানে প্র্যাকটিক্যালও করেছো ফার্স্ট সেমিস্টারে। ডিস্টিলেশন মানে কি, এখানে দেখা হয় বয়েলিং পয়েন্ট। আগেরটার ক্ষেত্রে লিকুয়েশন প্রসেসে আমরা চেক করলাম মেল্টিং পয়েন্ট, লো মেল্টিং পয়েন্ট সে লিকুয়েশন প্রসেসের মধ্যে দিয়ে যাবে। এবার আমরা দেখব লো বয়েলিং পয়েন্ট, যাদের ভেরি লো বয়েলিং পয়েন্ট আছে কিন্তু ইম্পিউরিটি গুলো রিফ্র্যাক্টরি। মানে ইম্পিউরিটি গুলো রিফ্র্যাক্টরি মানে তাপ সহনশীল, সহজে গলে না বা বাষ্পীভূত হয় না। তাহলে এরকম যদি কেস হয় যেখানে মেটাল ইম্পিউরিটি রয়েছে কিন্তু মেটাল যে ইটসেলফ সে লো বয়েলিং পয়েন্ট, ভেরি লো বয়েলিং পয়েন্ট, বাট ইম্পিউরিটিজ আর রিফ্র্যাক্টরি, সেক্ষেত্রে ডিস্টিলেশন আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, this method is used for metals having very low boiling point, and impurities are refractory. Impurities are refractory. ঠিক আছে, কি হয় তাহলে সেটা আমাদের এবার ডায়াগ্রাম দিয়ে দেখতে হবে। এখানে কি আছে, এগুলো হচ্ছে তোমার ওর প্লাস ইম্পিউরিটি, ওর প্লাস ইম্পিউরিটি। তাহলে ওর প্লাস ইম্পিউরিটি যদি হয় তাহলে দেখো এখানে আমি কি করব, এখানে হিট দেওয়া হলো, হিট দিলে এখান থেকে কে উড়ে যাবে, কে বাষ্পীভূত হয়ে যাবে, কে মেটাল, কারণ মেটালের লো বয়েলিং পয়েন্ট, আর ইম্পিউরিটিস কি রিফ্র্যাক্ট
রাখি, তাহলে যখন হিট দেওয়া হবে ইম্পিউরিটি গুলো তো গলবে না বা বাষ্পীভূত হবে না, কিন্তু মেটাল গুলো বাষ্পীভূত হয়ে যাবে, হয়ে গিয়ে তারা এখান থেকে এই টিউবের মধ্য দিয়ে চলে যাবে গিয়ে এখানে আমাদের একটা কুলিং এর ব্যবস্থা থাকবে, যে কি করবে ওই ভেপারটাকে আবার লিকুইডে কনভার্ট করবে, করে ও এখানে এসে জমা হবে। পিওর মেটাল, আর ইম্পিউরিটি ওখানেই পড়ে থাকবে। তাহলে লো বয়েলিং পয়েন্ট যেহেতু, তাই জন্য ও সব বাষ্পীভূত হয়ে এই টিউবের মধ্যে দিয়ে এখানে এসে জমা হবে, ইম্পিউরিটি গুলো এখানে থেকে যাবে। ঠিক আছে, তাহলে এটা কখন প্রযোজ্য হবে? মেটালকে অবশ্যই ভেরি লো বয়েলিং পয়েন্ট হতে হবে মেটালে। একে দাও। হ্যাঁ হয়ে গেছে। তাহলে ডেসক্রিপশনটা একটু লিখে যাওয়া যাক। Due to very low boiling point, metals evaporate very easily and convert into vapors. Convert into vapors convert into vapor, travels towards right into the empty vessel. Empty vessel. Since impurities have high boiling point, impurities তো রিফ্র্যাক্টরি, তাহলে তার বয়েলিং পয়েন্ট হাই, হ্যাঁ, এরা কখনো ওই ওখান থেকে পাইপের মধ্যে দিয়ে বাষ্পীভূত হয়ে যেতে পারবে না, ও আটকে থাকবে ওখানে। হাই বয়েলিং পয়েন্ট, so they don't get converted to vapors. তাহলে তাহলে মেটাল শুধু চলে গেল, ইম্পিউরিটি গেল না। এবার কি করব, যেই ওই ইম্পিউরিটি মেটালটা চলে গেল ওখানে, আবার ওখান থেকে ভেসেল থেকে আমি ওই পিওর মেটালটাকে আলাদা করে নিলাম, তুলে নিলাম, যাতে করে আমার ইম্পিউরিটিটা এই পুরোনো মানে লেফট হ্যান্ড সাইডের ভেসেলেই পড়ে থাকে। তাহলে লাস্ট কি হলো, পিওর metal is collected in a vessel in vapor form and impurities
আর স্যার আগের পেজটা একটু দেখান। তাহলে এখানে শর্তটা কি হতে হবে বল? ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে এখানে আমাদের শর্ত আগেরটা লিকুয়েশনের ক্ষেত্রে কি ছিল না, মেল্টিং পয়েন্টের পার্থক্য থাকতে হবে মেটাল এবং ইম্পিউরিটির মধ্যে। আর এখানে কি হতে হবে তাহলে? এখানে হতে হবে বয়লিং পয়েন্টের পার্থক্য থাকতে হবে। তাহলে ডিফারেন্স ইন বয়লিং পয়েন্ট অফ মেটাল অ্যান্ড ইম্পিউরিটিস। ঠিক আছে, এটা হতে হবে। আর এর এক্সাম্পল হচ্ছে যেটা হচ্ছে যাদের ক্ষেত্রে করা হয় সেটা হচ্ছে জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি। এদের ক্ষেত্রে এই প্রসেসটা ফলো করা হয়। হচ্ছে হ্যাঁ স্যার একবার লাস্ট লাইনটা দেখান ওখানটাতে। হ্যাঁ স্যার ঠিক আছে, হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে হেডিং দাও পোলিং। আচ্ছা, পোলিং, এই পোলিংটা একটা পোল কথা থেকে এসেছে। পোল পোল মানে হচ্ছে, দেখো এখানে পোল মানে হচ্ছে কি করা হয়, আহ, একটা কন্টেনার নেওয়া হয়, মানে এরকম ভেসেল থাকে। হ্যাঁ, এবারে এর মধ্যে কি করা হয়, ইমপিওর মেটালকে দিয়ে দেওয়া হয়।
একে মল্টেন স্টেটে দেওয়া হয়, মল্টেন স্টেটে দেওয়া হয়। আর এর মধ্যে কিছু কাঠের টুকরো, মানে কাঠের পোল, হ্যাঁ, যেটাকে উড লগ বলা হয়, ফ্রেশলি কাট গ্রিন উড, কাঠের টুকরো দিয়ে দেওয়া হয়, কাঠের টুকরো দিয়ে দেওয়া হয়। এবার দিয়ে এর মধ্যে তেলে হিট করা হয়। এবার যখন হিট করা হয় তখন এই যে উডেন, এটা বলে, এটা হচ্ছে উড, ফ্রেশলি কাট বা উড লগ, সিম্পলি উড লগ, কাঠের টুকরো, উড লগ। এই উড লগস গুলো কি করা হয়, ওর মধ্যে দিয়ে দেওয়া হয়। দিয়ে দেওয়ার পরে এবার হিট দেওয়া হয়। দিলে কি হয়, তোমার ওই কাঠের টুকরো থেকে না মিথেন তৈরি হয়। হিট দিয়ে ওখান থেকে মিথেন গ্যাস তৈরি করা হয় ফ্রেশলি কাট উড থেকে। এই মিথেন গ্যাস কি করে, ওই ইম্পিওর মেটালের সঙ্গে রিয়াক্ট করে পিওর মেটালে কনভার্ট করে। কিভাবে? যখন তুমি ইম্পিওর মেটালকে নিয়েছো, ইম্পিওর মেটাল যখন তুমি মল্টেন স্টেটে নিয়েছো, ইম্পিওর মেটালকে বাতাসে তুমি গলাচ্ছ, যখন গলাবে বাতাসে প্রেজেন্ট, এ অ্যাকচুয়ালি অক্সাইড হিসেবে থাকবে। তো একে প্রথমে এখানে দেওয়া হলো ধরো কপার, কপারকে তুমি গুলিয়ে মল্টেন স্টেটে যখন এখানে দিচ্ছ, তাহলে অ্যাকচুয়ালি কপার মানে কিউপ্রাস অক্সাইড হিসেবে দিচ্ছ। দেওয়ার পরে কি হবে, তার মধ্যে এবার উড লগ দিয়ে দেওয়া হয়, কাঠের টুকরো দিয়ে হিট করলে কাঠের থেকে মিথেন গ্যাস বেরোয়। এই মিথেন গ্যাসটা ওই CO2 ওর সঙ্গে রিয়াক্ট করে সিইউ তৈরি করে, পিওর সিইউ। আর বাকি ওই মিথেন গ্যাসটা CO2 হয়ে বেরিয়ে যায়। এই হচ্ছে কাজ। আচ্ছা, আমি একটু একটু করে ছোট ছোট করে ব্যাপারটা বলি। প্রথমে কি করা হয়, প্রথমে একটা লার্জ কন্টেনার, এরকম ভাবে লার্জ কন্টেনার নেওয়া হয়। এ লার্জ কন্টেনার is taken, it is heated at very high temperature, ভেরি হাই টেম্পারেচার হয়ে গেল। নেক্সট ওর মধ্যে কি দেওয়া হয়, ফ্রেশলি কাট গ্রিন উডেন লগস are put into that large container, containing molten metal, and then continuously stirred, and then continuously stirred, কন্টিনিউয়াসলি এটাকে নাড়ানো হবে। তাহলে কি হবে, হাইড্রোকার্বন গ্যাস রিলিজ হবে, হাইড্রোকার্বন gases are released from reaction of wooden poles, কাঠের টুকরোগুলো, with molten metal. নেক্সট কি হবে, এই হাইড্রোকার্বন যে গ্যাসগুলো রিলিজ করবে
গ্যাসেস act as reducing agents for metal oxides. রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। কিভাবে হবে? তাহলে এটাকে তো ইমপিওর মেটালের মধ্যে এটা, তাহলে পুরো রিয়াকশনটা কি হবে? তাহলে হাইড্রোকার্বন গ্যাসটা তৈরি হয়েছে মিথেন, সে কি করবে? ধরো কপার Cu2O, মল্টেন স্টেটে Cu2O আছে, তাকে কি করবে? কপারের, পিওর কপারে রিডিউস করে দেবে, সঙ্গে জল উৎপন্ন করবে, আর তার সঙ্গে CO2 গ্যাস হয়ে ও বেরিয়ে যাবে। এই যে CO2, এটা হচ্ছে মল্টেন কন্ডিশনে আছে। তাহলে এখানে এই যে CH4 যে গ্যাসটা তুমি দেখতে পাচ্ছ, এই CH4 গ্যাসটা কিভাবে কাজ, কি হিসেবে কাজ করছে? এখানে রিডিউসিং এজেন্ট। দিস হাইড্রোকার্বনস hydrocarbon gases act as reducing agent. হয়েছে? ঠিক আছে? হ্যাঁ দেখা গেছে। আচ্ছা, এবার পোলিং কাদের ক্ষেত্রে হয়? কপার এবং টিন। তার মানে পোলিং ইজ ইউজড ফর এক্সট্রাক্টিং copper from cube tin from SnO2, সে বলা হয় ক্যাসিট্রিয়েট। টিনকে এক্সট্রাকশন এবং কপারের এক্সট্রাকশনের ক্ষেত্রে পোলিং ব্যবহার করা হয়। হয়েছে?
আচ্ছা লিখেছো? হ্যাঁ না, আচ্ছা কিউপিলেশন, Check কিউপিলেশনটা কি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা কিউপিলেশন, কিউপিলেশনটা হচ্ছে দেখো যখন কোনো মেটাল যদি ইম্পিওর হিসেবে থাকে, মানে একটা মেটাল তুমি এক্সট্রাক্ট করতে চাইছো তার সঙ্গে আর একটা মেটাল ইম্পিউরিটি হিসেবে থাকছে এবং সেটা নোবেল মেটাল। নোবেল মেটাল মানে লেড, হ্যাঁ, তারপর নিচের দিকে যারা লেড, প্লাটিনাম, এরা জেনারেলি লেড। তাহলে যারা হচ্ছে নোবেল মেটাল আর একটা নোবেল মেটালের সঙ্গে যখন ইম্পিউরিটি হিসেবে থাকছে, অ্যাজ ফর এক্সাম্পল ধরো সিলভার, গোল্ড, প্লাটিনাম, এরা তো নোবেল মেটাল। এদের সঙ্গে যদি আর একটা মেটাল সাচ অ্যাজ লেড ইম্পিউরিটি হিসেবে থাকে, তাহলে আমরা তাদেরকে কিউপিলেশন করে তাড়াতে পারি। ঠিক আছে, তো এটা মনে রাখার একটা সুবিধা হচ্ছে কিউপিলেশন মানে কাপল, আর কাপল মানেই একটা, মানে সেখানে একটা একটা মেয়ে থাকবে, সেই মেয়ের অর্নামেন্ট থাকবে, অর্নামেন্টটা সিলভার, গোল্ড, প্লাটিনাম এগুলো দিয়ে তৈরি হয়। তাহলে সিলভার, গোল্ড, প্লাটিনাম কিউপিলেশনের সঙ্গে যুক্ত। এটা জাস্ট মনে রাখার জন্য এটা মনে রাখা যেতে পারে। আচ্ছা, তাহলে whenever a metal is present as impurity, as impurity with other noble metal, then cupellation is used. Cupellation is used. Example, ধরো lead, এই মেটালটি, মেটাল ইজ প্রেজেন্ট, তার সঙ্গে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট অ্যাজ ইম্পিউরিটি, impurities impurity with Ag অথবা এই সিলভার অথবা গোল্ডের সঙ্গে এই ইম্পিউরিটি গুলো যদি থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু লেডকে এদের থেকে আলাদা করতে পারি কিউপিলেশন মেথডের মাধ্যমে। ইন কিউপিলেশন, তাদেরকে কি করা হয়, ভীষণ হাই টেম্পারেচার দেওয়া হয়। ইন কিউপিলেশন ores are treated, ores are treated under very high temperature. Under very high temperature হলে কি হয়, ধরো মনে করো সিলভার রয়েছে, কেজি মেটাল, হ্যাঁ, এবার তার মধ্যে কি আছে, lead is present as impurity.
লেডটা ইম্পিউরিটি হিসেবে রয়েছে ওই সিলভার মেটাল ওরের মধ্যে। কি করা হবে? ওপেন এয়ারে তাকে হিট করা হবে ভীষণ ক্রস্টিক কন্ডিশন। তো এজিটা অক্সিজেনের প্রেজেন্সে এজি টু ও হয়ে যাবে, আর লেডটাও ওই সঙ্গে সঙ্গে লেড অক্সাইড হয়ে যাবে। ভীষণ হাই টেম্পারেচারে যদি তুমি ওকে ট্রিট করো তাহলে দুজনেই অক্সিডাইজ হয়ে যাবে। কিন্তু এদের দুজনের মধ্যে থার্মালি আনস্টেবল কে? আমরা আগের দিন ডিসকাস করছিলাম কোন অক্সাইডটা থার্মালি আনস্টেবল। বলতে পারবে? কি বলেছিলাম? কারা অক্সাইড হয়ে থাকতে চায় না? রিঅ্যাক্টিভিটি সিরিজে কারা লেস রিঅ্যাক্টিভ? যারা নিচের দিকে আছে। সিলভার নিচের দিকে আছে। গোল্ড। হ্যাঁ, তা এদেরকে কি বলা হয়? নোবেল মেটাল তো। কারণ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কারণ কারণ এরা এদের মধ্যে কন্ট্রাকশন রয়েছে। তারপর আমরা আগের দিন বলছিলাম না মার্কারি টার্কারি নিয়ে বলছিলাম, তো এরা হচ্ছে নোবেল মেটাল। তো নোবেল মেটাল যারা, তারা তো মেটালিক স্টেটে থাকতে চায়, তারা তো আনরিঅ্যাক্টিভ, তারা তো অক্সাইড বা অন্যান্য কোনো ফর্মে থাকতে চায় না। তো এই যে দুজনের মধ্যে এই যে এরা তো এ তো নোবেল মেটাল, নোবেল মেটাল মানে থার্মালি ভীষণ আনস্টেবল। আনস্টেবল। তো যখনই তুমি এদেরকে হিট করে এদের অক্সাইড বানালে, এদের মধ্যে অক্সাইড হিসেবে এই যে Ag2O থাকতে চাইবে না। কি করবে? ও মিক্সচার তো এরকম গ্যাসিয়াস মিক্সচার তৈরি হলো, তার থেকে কেবলমাত্র Ag2O ভেঙে ও সিলভার আর O2 তে ভেঙে যাবে। এই সিলভার সলিড ও প্রেসিপিটেট করে যাবে। তাহলে আমরা এখান থেকে মেটালকে আলাদা করে নিতে পারবো, আর এই গ্যাসটাকে আলাদা বার করে নিতে পারবো। ঠিক আছে? তো কখন করা যেতে পারে? যখন কোনো নোবেল মেটালের সঙ্গে ইম্পিউরিটি যুক্ত আছে। নোবেল মেটালের সঙ্গে ইম্পিউরিটি যদি যুক্ত থাকে তাহলে আমরা এটা করতে পারি। নোবেল মেটালের সঙ্গে ইম্পিউরিটিটাকেও মেটাল হতে হবে। নোবেল মেটালের সঙ্গে আরেকটা অন্য মেটাল যদি যুক্ত থাকে, তাহলে ওই মেটাল থেকে নোবেল মেটালকে আলাদা করতে গেলে কি করতে হবে? দুজনকে একসঙ্গে ভীষণ জোরে হিট দিতে হবে, দিলে দুজনেই অক্সাইডে পরিণত হয়ে যাবে। কিন্তু যেহেতু নোবেল মেটাল সে যেহেতু তার অক্সাইডসটা স্টেবল নয়, তাহলে সে সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে আবার মেটালে ফেরত আসবে, যেই তুমি টেম্পারেচার তুলে নেবে। কিন্তু ওই মেটাল যেটা ইমপিওর, সে তো নোবেল মেটাল নয়, সে কি করবে? সে অক্সাইড হিসেবে থেকে যাবে। তো যখন এই মেটালটাকে তুমি পেয়ে গেলে সলিড, তখন তুমি এটাকে আলাদা করে নিলে আর ওটা গ্যাসিয়াস সাবস্টেন্স হিসেবে বার করে দিলে, তাহলে মেটাল আলাদা হয়ে গেল লেড থেকে। তো এটাকে বলা হয় কিউপিলেশন। তো কিউপিলেশন কাদের জন্য করা যেতে পারে? যারা নোবেল মেটাল। নোবেল মেটাল কারা? সিলভার, গোল্ড আর প্লাটিনাম। ওকে, সিলভার, গোল্ড আর প্লাটিনাম, এদের তিনজনের জন্য আমরা কিউপিলেশন মেথডটাকে ব্যবহার করতে পারি। তাহলে হলো এটা। ঠিক আছে? সবার লেখা হয়েছে? হ্যাঁ দাদা।
ডেসিমারাইজেশন আর ওই জোন রিফাইনিং, মন্স প্রসেসর, ভ্যানার্কে। মানে আমাদের ঘন্টা খানেকের ক্লাস বাকি রয়েছে, ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ক্লাস বাকি, 1 ঘন্টার মতো ক্লাস বাকি রয়েছে। এটা আমরা নেক্সট মন্ডেতে কমপ্লিট করে দেবো। হ্যাঁ, আজকে এ পর্যন্ত থাকবে। নেক্সট মন্ডেতে আমাদের এই 3টে জিনিস কমপ্লিট করে দিতে হবে। এই 3টে জিনিস যদিও গত বছর এসছে, কিন্তু তাও ইম্পর্টেন্ট। গত বছরের কোশ্চেন দেখবে যে জোন রিফাইনিং এসছে, মন্ট প্রসেসে এসছে, ভ্যানার্কেও এসছে। 3টেই এসছে গত বছরে। এবছর রিপিট হতে পারে, অসুবিধা কিছু নেই। তো এই 3টে ইম্পর্টেন্ট স্পেশাল কিছু টেকনিক্স আছে, এই 3টে প্রসেস আমাদের বাকি রয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমরা নেক্সট দিন করে শেষ করে দেবো, সামনে মঙ্গলবার। ঠিক আছে। হ্যাঁ দাদা, ঠিক ঠিক আছে। ওকে।